তারিখটা ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে। বছর ঘুরে সময়টা এপ্রিলের 10ম দিনে এসে দাঁড়িয়েছে। কাল রাত থেকে ইনশিয়ার অপেক্ষা করছে সকাল হবে সেই দুঃসহ স্মৃতি আর যন্ত্রণার সাথে মুখোমুখি হবার। মানসিকভাবে প্রস্তুতও সে। এবারই সবাই প্রস্তুত। আজ এই শান্তিনে নীরব, নিস্তব্ধ। ব্রেকফাস্ট টেবিল ফাঁকা, ভেসে আসছে না বাড়ির কর্তাদের হাঁক ডাক। রান্নাঘরটা এবারে 3 গিন্নির পদচারণায় গমগম করছে না আজ। স্মার্টফোনের পাওয়ার বাটনটা প্রেস করে যন্ত্রটা দূরে ছুঁড়ে ফেলে ইনশিয়ার। কোনো মতে নিজেকে ফ্রেশন আপ করে আয়নার সামনে দাঁড়ায়। বাড়িতে সবাই আছে, সবাই, অথচ মনে হচ্ছে যেন কেউ নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। এভাবে চলতে পারে না। চুলগুলো একটা ক্লাচারে কোনো মতে আটকে সে দ্রুত পায়ে দোতলার উত্তরের সবথেকে কোণে ঘরটির সামনে গিয়ে দাঁড়ায়। যে ঘরের দরজায় বড় বড় অক্ষরে জ্বলজ্বল করছে ছোট্ট মির্জা ইয়াস দৃপ্ত নেমপ্লেটটা, আর সেই সুপারম্যান স্টিকার, গোটা গোটা করে লেখা ডোন্ট ডিস্টার্ব মি লেখাটা। ইনশিয়া গোটা গোটা হাতের লেখাটা আঙুল বোলায়। চোখ দুটো আচমকা ভিজে উঠল তার। কানের মধ্যে প্রতিধ্বনিত হয় খিলখিল হাসির ধ্বনি। রিনরিনে গলায় যেন কেউ বলছে, আপু, এই আপু, দেখো আমি জম্বি সেজেছি। দোতলায় আশেপাশে কেউ নেই। ইনশিয়া একটা ঢোক গিলে নরম গলায় ডাকে, মাম্মা। ভেতর থেকে কেউ সাড়া দেয় না। ইনায়া ততক্ষণে এসে ইনশিয়ার পেছনে দাঁড়ায়। ইনশিয়া একটু দম ফেলে বলতে থাকে, মাম্মা, তুমি সব সময় নিজের কথাই ভাবো, একটু আমাদের কথা কখনো ভাবো মাম্মা। পাপা নিড ইউ টুডে, আমাদের তোমাকে প্রয়োজন। মামাদের ফোন ধরছো না মাম্মা, ওপেন দি ডোর। ঋতুপরি, ইসমাম, ইলহাম এসে দাঁড়ায়। ইনশিয়া কথাগুলো সবাই শুনতে পেয়েছে ঘর থেকেই। আলো কোনো সাড়া দেয় না। ইনশিয়া আবারও চেঁচিয়ে ওঠে, মামা, তুমি দরজাটা খুলবে কি না? ইলহাম মির্জা সাহস করে এগিয়ে যায়। ইনশিয়ার পাশে দাঁড়িয়ে নিচু গলায় বলে, ভাবি, বেরিয়ে এসো। কিছু সময় পর আলো বলে, তোমরা যাও ভাইয়া, আমি ঠিক আছি। সব কিছু জোগাড় করো। এতিমখানাগুলোতে ইনফর্ম করো, হুজুর ডেকে আনো। কথায় যেন প্রাণ নেই। মিহিস্বরে যন্ত্রণা পিষে আসছে বাক্যগুলো। ইলহাম বলে, যথেষ্ট হয়েছে ভাবি। ভাবি, আমি তোমার থেকে বয়সে বড় হলে তুমি সম্মানের বড়। কখনো অসম্মান করে কথা বলিনি তোমায়। আজ একটা কথা না বলে পারছি না, তুমি বাড়াবাড়ি করো ভীষণ। এইটুকু বলে ইলহাম কয়েক মুহূর্ত বিরতি দিয়ে বলতে থাকে, তুমি ছেলে হারিয়েছ, ভাইয়া হারায়নি, আমরা হারাইনি, ওরা 5 ভাই বোন তাদের আদরের ভাইকে হারায়নি, আমরা বোন হারাইনি। কখনো আমাদের তো তুমি সান্ত্বনা দিতে আসোনি। উল্টো এই তারিখটায় নিজের আলাদা দুনিয়া বানিয়ে নাও, যেখানে আমাদের ঢুকতেও দাও না। আর ভাইয়া, তার সাথে তুমি এমন কিভাবে করো প্রতি বছর? ইহা নিজের ঘর থেকে বেরিয়ে এসে ইলহামের দিকে তাকিয়ে উঁচু গলায় বলে, এনাফ পাপা, কি শুরু করেছো তোমরা? ইলহাম মির্জা ছেলের দিকে তাকিয়ে বলে, আমরা কি কষ্ট পাচ্ছি না? ছেলেটা কি আমাদের ছিল না? আমার কি বোন হারায়নি? বোঝা উচিত ছিল তো বড় মায়ের। ইহান রাশভারী গলায় বলে, আমরা সবাই হারিয়েছি, দুঃখ আমাদের সবাই, কিন্তু বড় মায়ের মতো নয় নিশ্চয়ই। এরপরে ইনশিরার দিকে তাকিয়ে বলে, আর তুই খুব কথা শোনাচ্ছিস মাকে, যা এখান থেকে। তোমরা সবাই যাও এখান থেকে, আমি বড় মাকে নিয়ে আসছি, যাও। কিছুটা আদেশের সুরে, কিছুটা আত্মবিশ্বাসী ইহানের কণ্ঠে একে একে সবাই নিচতলায় নামে। মিলাদের প্রস্তুত নিতে হবে, কত কাজ হাতে আজ। তখন থেকে কলিং বেল বেজে যাচ্ছে। ইনায়া গিয়ে দরজা খুলে দেখে রুশফি আর রিন্তুক এসেছে। একসাথে অ্যাসাইনমেন্ট করার কথা ছিল আজ তাদের। সবাই চলে গেলেও ইহান উত্তরের সবচেয়ে কোণে ঘরটির সামনে গিয়ে দাঁড়ায়। কণ্ঠে কোমলতা বজায় রেখে ডাকে, বড় মা। ওপাশে আলো চুপচাপ। ইহান বলতে থাকে, বড় মা,
সেহার কথা ভাববে না। মেয়েটার কী দোষ? তুমি ছেলে হারিয়েছ, ও হারিয়েছে ওর মাকে। এতদিন তো এখানেই ছিল। আমার কোনো না কোনোভাবে ওকে সামলে রেখেছি। এবছর তো কত দূরে। ও কি ওর জন্মদিনে তোমার থেকে একটা ফোন কল পেতে পারে না? বড় মা, আমাদের 4 ভাই বোনের জন্মদিনে সবাই কত আনন্দ করি। আর ওই মেয়েটা আজ প্রায় 9 বছর ধরে নিজের জন্মদিনের কথা ভুলে থাকে। ওপাশে আলো চুপচাপ। ইহান দাঁড়িয়েই থাকে। কিছুক্ষণ পর দরজা খুলে দেয় আলো। ইহান ভিতরে ঢোকে। আলো কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, দীপ্ত, আজ 16 বছর হলো, তাই না রে? ইহান বলে, হতো না, হয়েছে। আমাদের দীপ্তর 16 বছর হয়েছে। আলো ডুকরে কেঁদে ওঠে। ইহান বড় মাকে আলিয়ে নেয়। চাপা কান্না একসময় তীব্র আর্তনা হয়ে ওঠে। বাঁধ ভাঙা কান্না হাঁপাতে থাকে আলো। ইহান আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সেহাকে ফোন দেই। আলো কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। ইহান আলোর চোখের পানি মুছে দিতে দিতে বলে, কাঁদলে আর ফোন দিয়ে কি হবে? মেয়েটা আরও বেশি মন খারাপ করবে। আলো চোখের পানি মুছে বলে, না, কাঁদছি না, তুই দে। 3বারের বার রিং হতেই ফোনটা রিসিভ হয়। ওপাশের ব্যক্তি নিশ্চুপ। আলো কথা বলছে না। মুহূর্ত কেটে যেতেই কান্না ভেজা কণ্ঠে ওপাশ থেকে কেউ বলে ওঠে, বড় মামি। আলো নিজেকে স্বাভাবিক করে বলে, শুভ জন্মদিন মা। আবারও নিস্তব্ধতায় ছেয়ে যায় দুজনের মধ্যে। আলো বুঝতে পারছে মেয়েটা কাঁদছে। সে বলল, ইহানকে পাঠাবো, আসবি? সেহা নিজেকে শান্ত করে বলে, এক্সাম বড় মামি, নয়তো নিজেই চলে আসতাম। সকালে খেয়েছিস? কি দিয়ে? কাজের খালা আসেনি। তোমার ননদের স্বামী সোহানুর ইসলাম শান্ত আধসেদ্ধ ভাত আর নুন ছাড়া চিকেন করেছিল গতকাল রাতে, ওই দিয়ে। আলো চুপ হয়ে যায়। সেহা নিষ্প্রাণ গলায় বলে, ওনাকে বিয়ে করিয়ে দেও না কেন বড় মামি? সৎ মা এলে আর যাই হোক রান্নাটা তো করে দেবে আমাদের। শান্ত ভাই কই? কই আবার? আজ 10ই এপ্রিল তো, তার আর তোমার গৃহবন্দী দিবস। সোহানুর ইসলাম শান্ত স্ত্রীর স্মৃতি রোমন্থন করছে শুয়ে শুয়ে। বড় মামি, ওনাকে বিয়ে করিয়ে দাও, বুঝলে? এসব আর ভাল লাগে না। আলো কাঁদছে। কাঁদতে কাঁদতে বলে, ঈশিতা আপু খুব রেগে যাবে যে আমার উপরে। পরপারে যদি দেখা হয় কি জবাব দেব? ওই মানুষটাকে অন্য কারো মানিয়ে নিতে পারবো না। শেফা চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর বলে, ফোন রাখো বড় মামি, বড় মামার কাছে যাও প্লিজ। আমাকে সবাই সকাল থেকে ফোন করে যথেষ্ট সান্ত্বনা দিয়েছে, কিন্তু ওই মানুষটা তো কেবল তোমাকেই চায়। যাও। আলো শাড়ির আঁচলে চোখ মোছে। দরজার বাইরে তখন ইরফান এসে দাঁড়িয়েছে। আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কাটো। আলো ঘুরে তার দিকে তাকায়। শেফা ওপাশ থেকে ইরফানের কথা শুনে শুকনো হাসি হাসে। ইরফান এগিয়ে এসে বড় মাকে ধরে বলে, শটটা দারুণ বড় মা, যথেষ্ট হয়েছে। এখন সোনা মেয়ের মতো আমার বড় বাবার কাছে চলো। আলোর হাত থেকে ফোনটা নিয়ে ইহানের হাতে দিয়ে আলোকে টানতে টানতে দীপ্তর ঘর থেকে বের করে স্বামীনের ঘরে ঢুকিয়ে ইরফান বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ইহান ভাইয়ের কাণ্ড দেখেছে। ইরফান ঘুরে ইহানের তাজওয়ারের দিকে তাকিয়ে বলে, এত বোঝানো সান্ত্বনা দেওয়ার কী আছে? এভাবে দুজনকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে, ব্যাস হয়ে গেল। ফোনের ওপাশে সেহা হেসে ফেলে ইরফানের কাণ্ড শুনে। ইহানের হাত থেকে ফোনটা নিয়ে ইরফান সেহাকে বলে, হ্যালো শেহু, ফিউচার ডাক্তারনি। আচ্ছা শোন, ওই আফিফ তোকে আর কিছু বলেছে? কোনো সমস্যা পড়লে মুখ বুজে থাকবি না, আমাদের জানাবি। লাথি মেরে সুধীর ভাইয়ের থোবড়া ভেঙে দিয়ে আসবো। সেহা ফোনের ওপাশে মুখ ওড়না চেপে হাসে। দু চোখে ফোনের জল জমেছে তার। ইহান ইরফানের দিকে রাগি চোখে তাকিয়ে ইরফান হাই তুলতে তুলতে ভাইকে বলে, সরি বাট নট সরি দাদান। সুধীর ভাইকে সুধীর ভাই বলতে হয়।
আমি তোমার মতো এত ভদ্রলোক নই। তারপর ইহানের হাতে ফোনটা ধরিয়ে স্বামীনের ঘরে দরজা আবারও ধাক্কা দিয়ে বলে, অদ্রিতা আলো, আমি তোমার শ্বশুর ইমতিয়াজ মির্জা বলছি, ৮ ঘন্টার মধ্যে স্বামীকে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে হাজির হও। হেলে দুলে ইরফান নিজের ঘরে ঢোকে। ইহান তার খ্যাপাটে বদমেজাজি উড়োচণ্ডী পাগলাটে ভাইয়ের কাণ্ড দেখে মুচকি হাসে। পরপর সে হাসি মিলিয়ে যায়। সেহা তখনও লাইনে। ইহান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, সামনের সপ্তাহ দিতে আসবো, পাকনামি করে একা একা আসতে যাবি না। সেহা নরম গলায় বলে, আচ্ছা দাদান। আলো স্বামীর ওষুধ খোসা থেকে খুঁটে বের করে এক গ্লাস পানি নিয়ে এগিয়ে যায় স্বামীর কাছে। রিক্লাইন চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখের ওপর একটা হাত দিয়ে রেখেছেন স্বামীন। আলো চুপচাপ এগিয়ে যেতে সে হাত সরিয়ে চোখ মেলে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। স্বামীর হাতে ওষুধটা দিয়ে পানি এগিয়ে দেয়। তার হাত কাঁপছে। স্বামীন ওষুধটা খেয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। আলোর স্বামীর মুখোমুখি একটা চেয়ার টেনে বসে। কাল রাত 12টার পর দৃপ্তর ঘরে চলে গিয়েছিল। তারপর আর কথা হয়নি দুজনে। কি তাকিয়ে দেখছো কি মেয়র সাহেব? আমাকে স্বার্থপর বলতে চান? বলতে চান না। আমি শুধু নিজের দুঃখকে প্রাধান্য দিই। পুত্রশোক আমি একা পালন করি, স্বার্থপরের মতো বলবেন না। বলুন, কিছু বলতে চাইলেন? শেষের কথাটা বলতে গিয়ে আলোর গলা ধরে আসে। স্বামীন বলে, চাই বলতে। বলুন। একবার স্ত্রীর দিকে তাকিয়ে স্বামীন বলে, এদিকে এসো। আলো এগিয়ে স্বামীর কাছে স্ত্রী বুকের সাথে মিশিয়ে নিয়ে স্বামীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কনসোল মি আসিয়া। আলো ডুকরে কেঁদে ওঠে। কান্না যেন বাদ নামছে না। সে পারছে না স্বামীকে সান্ত্বনা দিতে। স্বামী পারে না আলোকে থামাতে। সন্তান হারানো কোনো সান্ত্বনা আদৌ কি হয় না? হয় না মানে হয়ই না। রুশফিয়ার রিন্তু অপরাধীর মতো ইয়ানার পাশে বসে আছে। ইনায়া ওড়নার কোণে চোখের পানি মুছে নেয়। রিন্তু তার কাঁধে হাত রেখে বলে, আজ সত্যি খেয়াল ছিল না। আজ 10ই এপ্রিল, নইলে কখনো আসতাম না। ইনায়া নাক টানে। ধরা গলা বলে, না রে, এভাবে বলিস না আলো। আন্টি, স্বামীন আঙ্কেল আর সেহাত যেন কষ্ট হচ্ছে খুব। দুজনে তার ছেলে হারিয়েছে, একজন তার মা। ইনায়া ফুফিয়া কাছে কিছুক্ষণ পর বলে ওঠে, ফুফির কাছে সব থেকে আদরে ছিল দৃপ্ত। সবসময় নিজের কাছে নিয়ে রাখত দৃপ্তকে। দৃপ্তও ছিল ফুফির পাগল। আজ দেখ, দুজনে একসাথেই আছে। ওরা বোধ হয় প্ল্যান করেছিল, নয়তো সেদিন ফুফি কেন তৃপ্তকে আনতে যাবে স্কুল থেকে? স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছে আলো। স্বামীন আলোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলেনি। শুধু কিছুক্ষণ পর পর দুজনে দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। হঠাৎ দরজা ধাক্কা পড়ে। ইরফান মির্জা নামে রকচাটা দুরন্ত ডানপিটে বদমেজাজি ছেলেটা গম্ভীর কণ্ঠে বলে, অদ্রিতা আলো, আমি তোমার শ্বশুর ইমতিয়াজ মির্জা আদেশ করছি, এক্ষুনি বের হও। বের হও মা জননী, তোমাকে আমাদের চাই। অবশেষে স্বামীন আর আলো ঘর থেকে বের হয়। দোতলায় লিভিং রুমে সবাই অপেক্ষা করছিল তাদের জন্য। প্রতি বছর এই দিনটা তাদের কাছে ভীষণ ভারী লাগে। তবু নিজেদের মনকে হালকা করতে কত শত চেষ্টা সবার। মিলাদের আয়োজন হয়, দান খয়রাত হয়, সব কিছু নিজেদের মনকে হালকা করার জন্য। এ বাড়িতে একটা দৃপ্ত ছিল। আলোর স্বামীনের একটা ডান পিঠে দৃপ্ত ছিল। 4 ভাই বোনের একটা দৃপ্ত ছিল। সে তার একমাত্র ফুপি নেওয়াটা ছিল। হুঠাৎ ফুপিকে নিয়ে কোথায় চলে যেত। সেই দৃপ্ত কোথাও চলে গিয়েছে সারা জীবনের জন্য। তার প্রিয় ফুপির সাথে চলে গিয়েছে সে, সবাইকে কাঁদিয়ে, মাম্মা পাপাকে নিঃস্ব করে। ভূয়া ম্যানশনের ডাইনিং রুমে দেওয়ালে ঘড়িতে রাত তখন 8:30। বাড়ির দুজন প্রবীণ আয়া খাবার টেবিলে সবার রাতের খাবার পরিবেশনে ব্যস্ত। এবারে 4 সদস্য ঠিক 8:35 নাগাদ 4টা চেয়ার দখল করে বসে পড়ে। এবারে কর্ত্রী সাগর ভূঁইয়ার স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে 8 বছর আগে মারা গিয়েছে। ভূঁইয়া ম্যানশনের কর্তা সাগর ভূঁইয়া নিজের প্লেটে একটা রুমালি রুটি নিতে নিতে তার 2 ছেলের দিকে তাকায়। সাগর ভূঁইয়া বড় ছেলে সাহুল ভূঁইয়া এবং ছোট ছেলে সাইম ভূঁইয়া।
উভয় নিজেদের ফোন ঘাঁটতে ব্যস্ত। শাহলের ডান পাশে চেয়ারটি দখল করে বসে আছে তার স্ত্রী মিমি। 2 বছর আগে তাদের ভাগিয়ে এনে বিয়ে করেছে শাহল ভূঁইয়া। খন্দকার এন্টারপ্রাইজের মালিকের একমাত্র কন্যা সে। খাবার টেবিলে বাড়ির বউ শ্বশুরের সামনে জিন্স আর ক্রিপস টপ পরে ফোনে স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ রেখে খাচ্ছে। সাগর ভূঁইয়া রীতিমতো বিরক্ত এই মেয়ের উদ্ধত্তপূর্ণ আচরণ দেখে। প্রথম 2-একটা কথা শোনালে এখন কিছু বলেন না। তিনি দৃষ্টি সরিয়ে রুটি ছিঁড়ে সবজি নিয়ে বলে ওঠেন, আমি বুঝি না তোমরা এমন কি কাজ করো যে খাবার টেবিলে বসে ফোন ঘাঁটার ফুরসত মেলে তোমাদের। 3জনই সাগর ভূঁইয়ার এক কথা হাতের ফোনটা টেবিলের ওপর রেখে যার প্লেটে খাবার তুলে নেয়। শাহল ভূঁইয়ার স্ত্রী মিমি স্বভাবসুলভ বাড়িতে আয়াদের কথা শোনাতে থাকে তার স্যালাডের গোলমরিচে বেশি হয়। সাগর ভূঁইয়ার পুত্রবধূর দিকে এক পলক বিরক্ত নিয়ে তাকিয়ে নিজের ছোট পুত্রকে দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, পড়াশোনা কেমন হচ্ছে তোমার? ফাইনাল কবে? আর মাসখানেক পর। পড়াশোনার পাশাপাশি অফিসে বসছো? খুশি হয়েছি। সাইম চুপচাপ বাবার কথা শুনে যাচ্ছিল, কিন্তু খাচ্ছিল খুব মনোযোগ দিয়ে। তার হাত থেমে যায় তখন যখন সাগর ভূঁইয়া বলে ওঠেন, স্বামী নিয়াসার মেয়েকে নিয়ে আজকাল খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ দেখছি। শাহল আর মিমি এক পলক সাইমের দিকে তাকায়। সাগর ভূঁইয়া সবজির পেয়ারা থেকে কাঁচামরিচ ছোলা সরিয়ে দিতে বলতে থাকে, মেয়েটার চালচলন ভীষণ অদ্ভুত। ছেলে না মেয়ে তা বোঝা দেয়। শার্ট প্যান্ট পরে থাকে না, ওই স্বামী নিয়ে আসে। মির্জা আর তার অর্ধাঙ্গিনী অদ্রিতা আলোর প্যারেন্টটি ঠিকঠাকভাবে হয়নি। কথাগুলো বলে শেষ করতে একটা দ্রুত হাসি হেসে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার বলে, আজ সারা দেশে খাসি বিলিয়ে শুনলাম বোন আর ছেলের মৃত্যুবার্ষিক, তাই ওদের এই বছরের ঢং। এসব করেই লাইম টাইম পায় সবসময়। সাইম প্লেটের খাবারটা শুধু নাড়াচাড়া করতে থাকে। খাওয়া শেষ করে একে একে উঠে দাঁড়ায় সাগর ভূঁইয়া আর তার বড় ছেলে শাহল ভূঁইয়া। মিমি তখনই খাওয়া হয়ে ওঠেনি। খেতে খেতেই নিচু স্বরে দেবরকে উদ্দেশ্য করে বলে, তোমাকে তো সুবিধার মনে হচ্ছে না সাইম? ডুবে গেলে নাকি ইনশিয়ারাতে? সাইম যেন খুব মজা একটা কৌতুক শুনল, তেমন করেই হাসলো। পরপর সে হাসি মিলিয়ে গিয়ে জলদগম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে তার, অসম্ভব, থাপ্পড়টা আমি ভুলিনি। মিমি তাকিয়ে আছে সাইমের দিকে। সাইমের চোখ মুখ হঠাৎ কঠিন হয়ে যায়। সে কঠিন গলায় বলে, উপযুক্ত সময় বুঝে আছাড় মারব, সময় হোক। এপ্রিলে প্যাচপ্যাচে গরমের শহরে জীবন অতিষ্ঠ। এপ্রিলের 20 তারিখের পর থেকে আবহাওয়া ঠিক সুবিধা লাগছে না। রাতে খুব একটা দেরি না করলেও খুব একটা জলদি অবশ্যই ঘরে ফেরা হয় না মির্জা বাড়ির এই প্রজন্মের বড় ছেলের। ইহান, তাজু আর মির্জা গরমের কারণে আজ সভা ক্যান্সেল করতে হয়েছে, তাই আজ ব্যতিক্রম ঘটেছে। রাত 9:30 নাগাদ ইহান তাজওয়ারের BMW শান্তিনীরের গেট দিয়ে ভিতরে ঢুকলো। আউটডোর লাইটসগুলো নেভানো, তবে বিশালাকার সাবেকি ডিজাইনের ডুপ্লেক্স শান্তিনীরের শরীরের কাচের জানালা কিংবা গুলগুলিয়ে দিয়ে অন্দরমহলে আলোক রোশনি ঠিকরে বেরিয়ে আসছে বাইরে। প্যাকিং হাউসের নিজের গাড়িটাকে ঢুকে ইহান তাজওয়ার সদর দরজা দিয়ে কলিং অ্যালার্ম বাজাতে ঋতু এসে দরজা খুলে দেয়। ইহান মাকে একটা ক্লান্তিমাখা হাসি উপহার দিয়ে ঘরে ঢুকে দাঁড়িয়ে পড়ে। একান্নবর্তী এই সংসারের বাড়ির সব সদস্যই একসাথে হলেও কেমন উৎসব ভাব লেগে যায়। ইহানের সামনে শান্তিনীরে প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে যেন উৎসব মেতেছে। গম গম করছে লিভিং রুম সহ ডাইনিং এরিয়া। আজ বড় মায়ের মনটা একটু ভালো ঠেকছে। সবার সাথে কথা বলছে, বাড়ির কাজ করছে। এ বাড়ির কর্তা 3 জন, স্বামী নিয়াসা, ইলহাম, ইসমাম। পশ্চিমের দিকে 3টি সোফা দখল করে বসে ব্যবসা সংক্রান্ত জরুরি আলাপ আলোচনা এবং দেশীয় বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলছে। তাদের প্রত্যেকের পরনে পায়জামা পাঞ্জাবি। তাদের থেকে কয়েক গাছ দূরে একটা কুশনের ওপর বসে কপাল কুঁচকে টিভি স্ক্রিনে দৃষ্টি আছে ইরফান মির্জার। পরনে একটা 3/4 এবং হুডি। কিছুক্ষণ পর সে বিরক্ত নিয়ে বাপ চাচাদের দিকে তাকাচ্ছে। এদের দেশের আলাপের জন্য ঠিকঠাকভাবে রেসলিং ম্যাচটা উপভোগ করতে পারছে না ইরফান। ডাইনিং টেবিলে ইনশিয়া আর ইনায়া বসে
মা চাচিদের মেয়েলি আলাপ শুনছিল। এমন সময় এসব আলাপ নিয়ে 100 হাত দূরে থাকা ইনশিরা ও ইনায়া মাঝে মাঝে খুবই আগ্রহ নিয়ে শুনতে আসে। তবে স্বার্থ ছাড়া কিছুই না। এখানেও দু বোনের স্বার্থ লুকিয়ে আছে। কিছুদিন সবাইকে পটিয়ে রাখা ধান্দা বলা যেতে পারে। ইনশিয়া মাকে পটাচ্ছে তার ফটোগ্রাফি বিজনেসে অংশ নেওয়ার পারমিশন আদায়ের জন্য, আর ইনায়া পটাতে চাচ্ছে তাকে যেন ট্যুরে যাওয়ার পারমিশন দেওয়া হয়। ঘরে ঢুকে ফ্রেশ আনা হয়ে ইহান তাজোয়ার ট্রাউজার টি শার্ট শরীরে গলিয়ে দ্রুত পায়ে নিচে নেমে আসে। তার একঘেয়েমি জীবন আজ ঠিক করলো সবার সাথে আড্ডা দেবে। ইনশিয়ার মা চাচিদের আলাপ শোনার ভান ধরেছিল। আসলে সে ব্যস্ত ছিল সাইমের সাথে চ্যাটিংয়ে। ইহান তাজোয়ারে গিয়ে একটা চেয়ার টেনে বসতেই ইনশিয়া তাড়াহুড়া করে হাতের ফোনটা লুকানোর চেষ্টা করলো। ইহানের দৃষ্টি অগোচর হয় বোনের এই অস্বাভাবিক আচরণ, কিন্তু মুখে কিছু বলে না, সামান্য হাসল। বোন বড় হয়েছে, হতেই পারে এমন। ইহানকে দেখে আলো ব্যস্ত হয়ে পড়ে ইহানের খাবার বেড়ে দিতে। বড় মাকে থামিয়ে দিয়ে ইহান বলে সে কিছুক্ষণ পর খাবে। তারপর বোনদের দিকে তাকিয়ে তাদের পড়াশোনার কথা জানতে চায়। ম্যাচ শেষ করে যাওয়া ইরফান গিয়ে ভাইয়ের পাশে একটা চেয়ার টেনে বসে। বাবা চাচাদের দেশের আলাপ শোনা থেকে ভাই বোনের সাথে আলাপের অংশ নেওয়া ভালো। 4 ছেলে মেয়ে খুনসুটিতে গম গম করছে শান্তিনের খাবার ঘরের পরিবেশ। আলো আর পরি চেয়ার টেনে বসে ছেলে মেয়েদের কথা শুনছে। কিছুক্ষণ পর ঋতু এসে অনেকটা সংকোচ নিয়ে বড় ছেলে ইহান তাজওয়ারের পাশে দাঁড়ায়। ইহান মায়ের দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টি নিক্ষেপ করতে ঋতু সবার আলাপের মাঝে হাতে ফোনটা ইহানের সামনে ধরে। সবাই চুপ হয়ে ইহান আর ঋতুকে দেখছে। ইহান মায়ের হাতের ফোনের স্ক্রিনের দিকে এক পলক তাকিয়ে মুখভঙ্গি গম্ভীর করে। ঋতু উৎসাহিত গলায় বলতে থাকে, তোর নানুবাড়ি এলাকা এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। ইহান খানিকটা স্তব্ধ হয়ে আম্মার দিকে তাকিয়ে আছে। ইরফান পানি খেয়ে যাচ্ছিল। আম্মা কথা বিষম খেয়ে যায়। ইনশিয়া আর ইনায়া হতভম্ব হয়ে বড় দাদানের দিকে তাকিয়ে থাকে। ঋতু অবাক হয়ে 4 ভাই বোনের দিকে তাকিয়ে বলে, কিরে তোরা এমন করছিস কেন সবাই? ইনশিরাও আর ইনায়া মুখে হাত চেপে হাসছে। বড় দাদানের দিকে তেস্ত্রে নজরে তাকাচ্ছে বারবার। ইহান এতক্ষণে ক্ষুদ্র কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে উঠে, একটা বাচ্চা মেয়ে মাম্মা, বয়সে ইনায়ের থেকেও কম মনে হচ্ছে। তুমি কি পাগল হয়েছ? ঋতু বলে, কোথায় বাচ্চা, আমি এই বয়সে তোদের জন্ম দিয়েছি। ইরফান, ইনশিয়া আর ইনায়া উচ্চস্বরে হাসে। ঋতু হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে পাত্রীর ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ওরা 3 ভাই বোন। ইহান তাজওয়ার ঋতুর দিকে তাকিয়ে বলে, দিস ইজ টু ওয়াচ মাম্মা, বাচ্চা মেয়ে তো বড় মেয়ে নিয়ে আসলে তো কিছু বলিস না। আর মেয়েটা বাচ্চা নয়, ভোটার আইডি কার্ড আছে। গ্রামের মেয়ে হলে কি হবে, খুব ট্যালেন্টেড আর মেধাবী, অ্যাডমিশন ক্যান্ডিডেট। সব থেকে বড় কথা, মেয়েটি খুব ভালো একটা মেয়ে, নিঃসন্দেহে আমি খোঁজ লাগিয়ে রেখেছি। পরি কথাগুলো বলে ইহানের মুখের দিকে তাকিয়ে আছে। ইহান যার বর্ণায় হতবাক হয়ে বলে ওঠে, ছোট মা তুমি, তোমার কাছ থেকে তো এটা আশা করিনি আমি। এবার আলো মুখ খোলে, গম্ভীর কণ্ঠে বলে, কি চাচ্ছিস তুই ইহান? চাকরিজীবী মেয়ে আনলাম, রিজেক্ট করলি। বিশুদ্ধ মেয়ে আনলাম, রিজেক্ট করলি। আর কি চাস তুই? আমি কম বয়সী মেয়েকে তোর বউ হিসাবে লাগবে এমনটা বলিস না, কিন্তু এভাবে আর কত, এখন একটা কিছু তো বল। আর মেয়েটি এক কথায় এইবারের বউ হওয়ার উপযুক্ত। ওকে আমি ব্যক্তিগতভাবে চিনি। বড় মা তুমিও? ইহান হতাশ আর বড় চাচিদের এমন আচরণে কপালে রেখা দৃশ্যমান। বিরক্ত হয়ে উঠে চলে যায় বাবা চাচাদের আলোচনার অংশ নিতে। ঋতু তার যাদের দিকে তাকায়, তার চোখের দৃষ্টি যা দুজনকে বলছে, এবারও হলো না। ইরফান হঠাৎ খিলখিল করে হেসে ওঠে। সবাই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে সে হাসি থামিয়ে আলো ঋতু আর পরীকে উদ্দেশ্য করে বলে, তোমরা এমন স্টেরিওটাইপ ছেলে মা হয়ে উঠলে কবে থেকে আজব? তবে মাম্মা এবং চাচি আম্মারা আপনারা মন দিয়ে শুনুন, এমন
ল্যাটা বাচ্চা আনবেন না ভবিষ্যতে আমার দাদানের যেন। আরে একে ভাবিমণি ডাকবো নাকি খুকিমণি ডাকবো? আজব। ইনশাও আর ইনায়া জোরে হেসে উঠল ইরফানের কথায়। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমাদেরটা তোমরাই খুঁজে নাও। জি অবশ্যই, আমি কালকেই খুঁজতে নামবো, দাদানের জন্য একটা, আমার জন্য একটা। হাসতে হাসতে জবাব দেয় ইরফান। ঋতুর ছেলে কান মলে দিয়ে বলে, আগে দাদানে বিয়ে হোক, তারপর নিজের কথা ভেবো। কেন মাম্মা, আমি আগে বিয়ে করলে কি হবে? পাপ্পা তো বড় ভামার আগে বিয়ে করেছে। পরি বলে, সে তোমার পাপ্পা করে করুক, এ বাড়ি 2 ছেলে 3 জন মেয়ে। ছেলেদের মধ্যে ইহানকে বিয়ের আগে হবে, আর মেয়েদের মধ্যে ইনশিরাহর। ইহানের বিয়ে দিয়ে বাড়িতে একটা পুতুল পুতুল বউ আনবো, আর ইনশিয়াকে রাজপুত্রের মতো দেখতে ছেলের গলায় ঝুলিয়ে দেব। ইনশিরাহ জড়সড় হয়ে বসে পরীর কথায়। বিয়ের কথা শুনে গোটা মুখ ছেয়ে গেছে তার অস্বস্তিতে। ইরফান পরীর কথায় পিঠে বলল, একটা নিয়ম নাকি যে ওদের বিয়ের আগে দিতে হবে? দেখবে একদিন ধুম করে আগে আমি বউ আর ইনু জামাই নিয়ে উপস্থিত হব, তোমাদের এই নিয়ম ভেঙে দিয়ে, তাই না রে ইনু? মেজ দাদানের কথা ঈশা লজ্জা পায় ইনায়া। এমনটা কখনই হবে না, সে কখনই এমন নির্লজ্জর মতো কাজ করবে নাকি? কখনই না। খানিক বাদে খেতে বসে সবাই। বাড়ির গৃহকর্মীরা খাবার পরিবেশনে তৎপর হয়। স্বামীনের একটা অত্যন্ত ব্যক্তিগত অভ্যাস রয়েছে, খাবারের আগে ছেলে মেয়েদের প্লেটের খাবার ঠিকঠাক পরিমাণে দিল কি না এটা দেখা, যেন তার 10 বছরের জিদ্দি শিশু জিদ করে কম নেয় সবাই। ইনায়াকে শুধু প্লেটে ভাত দিয়ে নাড়াচাড়া করতে দেখে স্বামীর অত্যন্ত কোমল স্বরে ডেকে ওঠে, খাচ্ছ না কেন ছোট? আম্মা প্রত্যেকে খাওয়ার কয়েক পলকে বিরত দিয়ে ইয়ানাকে দেখে। ইয়ানা আশেপাশে সবাই দিকে একবার করে তাকে ইতিহস্ত করতে থাকে। স্বামীনের কণ্ঠে কোমলতা বজায় রেখে দ্বিতীয় প্রশ্ন করে, কিছু বলতে চাও? হঠাৎ খুব সাহস ভর করে ইনায়া বলে, বড় বাবা আর চাই হোক তাতে বকবে না, আর মাম্মা পাপা দাদানরাও নিশ্চয় বড় বাবার সামনে তাকে ধমকাবে না। অনেক বড় একটা সুযোগ কাজে লাগিয়ে ইনায়া বড় বাবাকে বলবে, জি বলতে চাই। কি বলো? সবাই খাওয়া থামিয়ে দিয়ে উৎসুক নজরে ইয়ানাকে দেখছে। ইয়ানা একটা ঢোক গেলে বলে, বন্ধুরা সবাই ট্যুরে যাচ্ছে। যাক, তুই যাবি নাকি? যেন ছোটোখাটো একটা বজ্রপাত পড়ল ইনায়ার মাথায়। আচমকা বিকট গর্জে নিজের কান চেপে ধরে সবার মুখের দিকে ভয়াত্মক নজর বোলায়। বড় বাবা বাদে সবাই যেন চোখ দিয়ে ইয়ানাকে ভস্ম করে দিচ্ছে। এমনকি ইনশিরাহ, ও যে সবসময় ইয়ানাকে সাপোর্ট করে, আজ সেই আপু ইয়ানাকে থমকালো। ইয়ানার চোখ ফেটে কান্না আসার উপক্রম। ইহান রাগী চোখে বোনের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই স্বামী বরফ ঠান্ডা গলায় ইয়ানাকে বলে, আর একটু বড় হয়ে নাও আম্মা। ইয়ানা চোখ নামিয়ে নেয়। ছলো ছলো দুটি চোখ থেকে টুপ করে এক ফোঁটা নোনা পানি প্লেটে রাখা ঝরঝরে বাসমতি চালে পাতে পড়ে। তারপর আর কিচ্ছু বলে না ইনায়া। এদিকে যে রীতিমতোই ওকে সবাই কথা শুনিয়ে যাচ্ছে তাও শুনতে পায় না। সে বহু কষ্টে নিজের খাবারটা শেষ করে উঠে এঁটো হাতে প্রায় দৌড়ে চলে যায় দোতলায়। সবাই কোনো ভ্রুক্ষেপ না করে যে যার মতো খেতে থাকে। এই একটা ব্যাপারে এই বাড়ি থেকে কোনো ছাড় দেওয়া হবে না, তা সে যতই আদরই হোক না কেন। ঋতু অন্য সবার মতো নয়, সে বরাবরই নরম কোমল প্রকৃতির। এক হাতে এই বাড়ির 4টা বাচ্চাকে পেলে পুষে বড় করেছে। সবাই ওপর যে কখনো চেঁচামেচি করে না। ইনায়া ওভাবে দৌড়ে ছুটে যেতে দেখে সে আফসোসের মাথায় বাক্য বলে ওঠে, মেয়েটা ঠিকঠাক ভাবে খেলোই না, এত লাই দেবে না তো ভাবি? ওর সব কথা মানতে হবে নাকি? একদম প্রশ্রয় দেবে না ওকে কেউ। ইসমাম মির্জা গুরুগম্ভীর কথাগুলো শুধু ঋতুকেই নয়, শুনিয়ে দিয়ে গেল সবাইকে। রাতের গভীরতা ততটাই বেশি নয়। শান্তিনীরের বাইরে লাইটসগুলো জলে আলো দিচ্ছে একটা বিশাল এরিয়া জুড়ে। বাড়ির মধ্যে নিস্তব্ধতা ছেয়ে আছে। যে যার ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে কিংবা ঘুমিয়ে গিয়েছে। দোতলায় পশ্চিমা পাশে ঘরটি, সে ঘরটি স্লাইডিং দরজা
গোটা গোটা হরফে পেন্টিং করা ইনশিয়া বিনতে স্বামী। সে দরজাটা ক্যাসকার শব্দ তুলে হাট করে খুলে বেরিয়ে আসে ইনশিয়া। আশেপাশে সাবধানে নজর বুলিয়ে বিড়ালের মতো পা টিপে টিপে এড়িয়ে যায় ইরফানের ঘরের দিকে। ইনশিয়ারও ঘরের ডান পাশে ইসমামার পরীর ঘর, ঠিক তার পাশের ঘরটা ইরফানের। দরজায় দাঁড়িয়ে টোকা মারার আগে ইরফানের ঘরে দরজা খুলে যায়। ওপাশ থেকে ব্যস্ত ভঙ্গিতে ইরফান বেরিয়ে এসে দরজা বন্ধ করে ঘুরে তাকায় ইনশিয়ার দিকে। ইনশিয়ার আর ইরফানের হুডির কালার এক, ডিপ গ্রেড। ইরফান বোনকে দেখে ফিসফিসে বলে, তোমাকে আমার ভাই মনে হচ্ছে? সে তোর ব্যাপার। ইরফান আশেপাশে তাকিয়ে বলে, চল শিগগিরই, কনসার্ট শুরু হয়ে যাবে।